নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি এর আগে বহুবার আলোচনা করেছি, তবু আজকে একটা আলোচনা রাখবো বর্তমান যে সময়টা চলছে তার পরিপ্রেক্ষিতে। কারণ 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ কিন্তু অতীব তাদের পাওয়ার রয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় বা বর্তমান আমাদের যে যুগের মধ্যে দিয়ে রয়েছি সেই ঘোর কলিযুগে এর প্রভাব অপরিসীম। কেমন? এবং এই দুটো ছায়াগ্রহ হচ্ছে, এক হচ্ছে রাহু, এক হচ্ছে কেতু। রাহু আমাদের জন্মছকের যে রাহুর এবং কেতুর জন্মবৃত্তান্ত নিয়ে বহুবার আলোচনা করেছি, তবুও একটু বলে দিই। কারণ রাহু এবং কেতু কিন্তু দুজনেই একই ব্যক্তি, মানে একই প্রাণ থেকেই কিন্তু তৈরি। এবং এদের যখন সেই অমৃত সুধা পান করতে গেছিল, মানে সে চালাকি বলা না, মানে এরা খুব চালাক ছিল, এবং সেই চালাকির দ্বারা মহৎ কাজ করতে গেলে যদি ধরা পড়ে যায় তাহলে সাংঘাতিক অবস্থা হয়েছে, এবং সেটা সেই মতো এর ক্ষেত্রেও তাই হয়েছিল। এবং তাকে যখন দু খণ্ড করে দেওয়া হয়েছিল গলার থেকে, তখন একটা হয়েছিল রাহু আর একটা ধড়টা হয়ে গেছিল, তাকে বলা হয়েছিল কেতু। তাহলে এটার অনেক বৃত্তান্ত আমি বলে দিয়েছি, কিন্তু আজকের আমার মেন বিষয় রয়েছে এই রাহুর প্রভাবটা আমাদের মানব জীবনে বা প্রত্যেক জাতক জাতিকার মধ্যে কতটা পজিটিভ দিচ্ছে, কতটা নেগেটিভ দিচ্ছে। কারণ এদের কিন্তু পজিটিভ এনার্জিও রয়েছে, এর নেগেটিভ এনার্জিও রয়েছে, কিন্তু বৈশিষ্ট্যগত জায়গার থেকে এরা কিন্তু সুযোগ সন্ধানী, এই রাহু এবং কেতু। আমি আজকে আলোচনা করব শুধুমাত্র রাহুকে নিয়েই। কারণ রাহুর আমাদের এই 27টা নক্ষত্রের মধ্যে রাহুর কিন্তু নির্দিষ্ট কোনো ভাব নেই, যেভাবে অবস্থান করে সেই ভাবের ফল দেয়। কিন্তু কোনো বায়ু রাশিতে এরা যদি যায় তাহলে সেখানে তুম্বস্থ ফল, মানে ভালো ফল দেয়। তুম্বস্থ ফল বললে ভুল হবে, ভালো ফল দেয়। কিন্তু এটা আবার বিতর্কিত জায়গা। বলা হচ্ছে যে রাহুর অবস্থান সেই মিথুন রাশিতে সে ভালো ফল দেয়, তুম্বস্থ ফল দেয়। আবার কেউ বলছে বৃষ রাশিতে রাহু তুম্বস্থ ফল দেয়। কিন্তু এই বৃষ রাশি মিথুন রাশির মধ্যে এখানে বিশেষ করে বলা হচ্ছে যে আদ্রা নক্ষত্র, অর্থাৎ এই মিথুন রাশিতে যে আদ্রা নক্ষত্রর কানেকশন পাবে, এবং সেখানেও কিন্তু রাহু বিশেষভাবে পজিটিভ ফল দেয়। কারণ ওই আদ্রা নক্ষত্রটা রাহুর নিজের নক্ষত্র, 6 নম্বর নক্ষত্র। আর তারপরে হচ্ছে 15 নম্বর নক্ষত্র, সেটাও বায়ু রাশিতে অবস্থান করছে, এবং সেই তুলা রাশিতে এই 15 নম্বর নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র, এখানেও রাহু ভালো ফল দেয়। তারপরে 3 নম্বর নক্ষত্র যেটা রয়েছে শতবিশা নক্ষত্র, এবং এই শতবিশা নক্ষত্রতেও কিন্তু রাহু ভালো ফল দেয়। এবং এই শতবিশা নক্ষত্র কুম্ভ রাশিতে কানেকশন পাচ্ছে, এবং সেখানে কুম্ভ রাশিতে যদি যে নক্ষত্রগত যে জায়গাটা পাবে সেটাতে বেশি প্রবল ফল ভালো দেবে এই রাহু। তাহলে এইটা মোটামুটি একটা কানেকশান পেল। এবং এর সঙ্গে সঙ্গে রাহু অনেক ক্ষেত্রে অনেক ভাব, কারণ 12টা ভাবের মধ্যে আমি তো 3টে ভাব বললাম, তার মধ্যে আরও 9টা ভাব রয়েছে। তাই 9টা ভাবেও কিন্তু কোনো কোনো জায়গায় ভালো ফল রাহু দিয়ে থাকে, এবং কখনো কখনো খারাপ ফলও ম্যাক্সিমাম জায়গায় দিয়ে থাকে। তার মধ্যে কন্যা রাশিতে কিন্তু বলা হচ্ছে রাহু ভালো ফল দেয়। কন্যা রাশি অর্থাৎ কন্যা, তুলা, এই জায়গাগুলো কিন্তু কম্বিনেশন কানেকশানের মধ্যে আসলো। কিন্তু রাহুর নির্দিষ্ট চরিত্র রয়েছে তার, কারণ সেই রাহু বা কেতু সে পরিণত কেন হলো, তার যদি আপনি ব্যাক ক্যালকুলেশন করেন, সে এই জায়গায় কেন আসলো, কিভাবে আসলো। অর্থাৎ রাহু যাদের গ্রহগত কানেকশান রয়েছে, যেভাবে কানেকশান পেল সেই ভাবটাকে এই কী করে, সেই জাতক জাতিকা চালাকি বুদ্ধির মাধ্যমে নিজেকে ওই জায়গাটাকে একটা কিছু অ্যাচিভমেন্ট করার চেষ্টা করে। সেটা যদি দ্বিতীয়ভাবে হয় তাহলে সেই চালাকির মাধ্যমে অর্থ রোজগার করার চেষ্টা করে, সেটা যদি পঞ্চমভাবে হয়
তাহলে সেই চালাকির মাধ্যমে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। সেটা যদি তার ক্ষেত্রে নবমভাবে হয়, তাহলে সেই চালাকির মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যাচিভমেন্ট করার চেষ্টা করে। এবং কখনো কখনো এরা গুরুজনদের সঙ্গেও কিন্তু অনেক সময় চালাকির মতো বা অনেক সময় কিন্তু দেখবেন যে মিথ্যা কথা বলে অনেক কিছু অ্যাচিভমেন্ট করার চেষ্টা করে। আবার সেটা যদি জন্মছকের সপ্তমভাবে হয়, তাহলে তার বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক কিছুর গোপনীয়তা, অনেক কিছু গোপন তথ্য সেগুলো বহিঃপ্রকাশ না করেই সে কিন্তু এই জায়গাগুলোয় ইনভলভ হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু, অর্থাৎ রাহু যেখানে গিয়ে অবস্থান করলো সেই অবস্থান জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব করতে থাকবে। এটা রাহুর ধর্ম, রাহুর চরিত্র। কারণ দেখবেন যে একটা চরিত্র বলে একটা জায়গা রয়েছে, আর একটা জায়গায় তাকে নিয়ে গিয়ে তাদের অ্যাকশান, তার অ্যাক্টিভিটি, সেইগুলো একটা আলাদা। দেখবেন একটা মানুষের তার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য রয়েছে খারাপ, কিন্তু সেই মানুষটাকে এমন একটা জায়গায় গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, তার এমন কিছু কাজের মধ্যে ইনভলভ করে দেওয়া হয়েছে, সে ওই জিনিসটা ভাবতেই পারছে না, মানে তার মাথায় আনতেই পারছে না তার, কিন্তু সুযোগ পেলে কিন্তু সেই নিজের সেই বৈশিষ্ট্যটা সেখানে ফুটিয়ে তুলতে পারে। সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু সাবধানে চলতে হবে। তাই এটা হচ্ছে রাহুর কানেকশান বললাম। এবার রাহুর গ্রহগত কানেকশান বললাম না, যে গ্রহের সঙ্গে কানেকশান পাই, রাহু যদি অশুভ হয় তাহলে কিন্তু পরিণতি অন্যরকম হয়। কারণ দেখবেন যে এখন মানে আমাদের এই ঘোর কলিযুগের, অর্থাৎ এই কলিযুগের 5000 বছর পার করে এসে আমরা ঘোর কলিযুগে পড়ে গেছি। এই ঘোর কলিযুগে রাহু আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে মানে প্রভাবিত করছে। রাহুর সঙ্গে আর একটা গ্রহ রয়েছে, শুক্র গ্রহ, সেটা আজকে নিয়ে আলোচনা করব না, আমি এর আগে আলোচনা করেছি। তা রাহু যদি এদের সঙ্গে, অর্থাৎ এই রাহুর প্রভাবটা বর্তমানে বেশি রয়েছে। রাহু কি করে, তাদের চারিত্রিক কি বৈশিষ্ট্য একটু দেখে নিই। প্রথম অবস্থায় রাহুর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এরা চালাকির মাধ্যমে মহৎ কাজ করতে গিয়ে ফেঁসে যায়, অনেক সমস্যার মধ্যে পরিণতি হয়ে যায়। এবং এই রাহু সময় বিশেষ মিথ্যা কথা বা মিথ্যার আশ্রয় নেয়। বিষয়টা কিন্তু একই রকম, কিন্তু এটাও কিন্তু অন্য রকম ক্রিটিক্যাল। রাহু আনলিমিটেড তার চাহিদা তৈরি করে, অর্থাৎ সে যদি সৎ পথে পরিচালিত হয় তাহলে সেই সৎ পথটা আনলিমিটেড জায়গায় নিয়ে যায়, মানে সে একটা মহান ব্যক্তিত্ব জায়গা তৈরি করে দেয় তার। সে যদি অসৎ পথ হয় তাহলে সেই রাহুই তাকে জীবনের একদম একটা নিম্নমানের একটা কীট পতঙ্গের সঙ্গে সেই মানব সমাজকে পরিচালনা বা তারকে তুলনা করে দেওয়া চলে, বা তার পশু সুলভ তার মধ্যে আচরণ নিয়ে আসে। তাহলে সেটাও কিন্তু আনলিমিটেড জায়গা, তার মানে আনলিমিটেড চাহিদা। কখনো রাহু তাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, কখনো তাকে খারাপ জায়গায় নিয়ে গিয়ে খারাপ প্রভাবিত করছে। অর্থাৎ একটা জাতক জাতিকা সে অসৎ পথে রোজগার করার একটা প্রবণতা যদি তার মধ্যে থাকে, তখন সেক্ষেত্রে যদি রাহু যদি অ্যাক্টিভ থাকে সেই মুহূর্তে, কারণ কোন গ্রহ অ্যাক্টিভ, সব গ্রহ কিন্তু অ্যাট এ টাইম অ্যাক্টিভ থাকে না। অ্যাক্টিভ থাকার ক্ষেত্রে তার দশা অন্তর্দশা কানেক্ট করে। অর্থাৎ একটা জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করেছে, সেই জন্মগ্রহণ সংলগ্ন সেই সময়কাল থেকে তার দশা শুরু হয়ে যায়। সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে সে প্রভাবিত হয়, এবং ওই চন্দ্রটা যে নক্ষত্রগত কানেকশন পেয়েছে তার কিন্তু অধিপতির দশায় থেকে সে তার জীবন দশা শুরু হয়। তাহলে রাহুর যখন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা সূক্ষ্ম দশা কানেক্ট করবে, তখন সেই রাহু গ্রহটা অ্যাক্টিভ থাকবে, আর তখন কিন্তু তার মধ্যে এই প্রবণতাগুলো তৈরি হবে। তার মধ্যে যদি অনেস্টলি জায়গা থাকে তাহলে সে আরও ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আর যদি কোনো খারাপ জায়গা থাকে তাহলে সেটা কিন্তু তার আরও খারাপ দিকে তাকে প্রভাবিত করবে, এবং সমাজের একটা কীট বলে বিবেচ্য হবে একটা সময়। তাহলে এগুলো কিন্তু রাহু করায়। রাহু আনলিমিটেড। আমি এই যে আনলিমিটেড যেগুলো নেগেটিভ রয়েছে সেগুলো অনেক কিছু রয়েছে তার মধ্যে, অনেক কিছু,
কিন্তু সেখান থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। দেখবেন একটা ব্যক্তি তার আনলিমিটেড চাহিদা, কি চাহিদা না, তার কামনা বাসনার চাহিদা। কামনা বাসনা শুধু সেক্স ম্যাটারটা না, কামনা বাসনা অনেক কিছু ডিপেন্ড করে। কখনো সেই ব্যক্তি দেখা গেল যে তার একটা স্বপ্ন রয়েছে, তার একটা পরিকল্পনা রয়েছে, তার দেখা গেল যে তার তার সমস্ত কিছু উচ্চ বিলাসিতার জায়গা রয়েছে, তার একটা বড় ভালো গাড়ি কেনার জন্য তার মধ্যে একটা কামনা বাসনা রয়েছে, তার মধ্যে তার বাসনা রয়েছে সে হয়তো একটা খুব ভালো বাড়ি করবে, তার সেটা বাসনা রয়েছে, সে হয়তো বিদেশে গিয়ে বা বিদেশে যাবে, ভ্রমণের সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, এগুলো তার বাসনার মধ্যে চলে, প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। যদি খারাপ দিকে টান নেয় তাহলে খারাপটা হয়ে যাবে, ভালো দিকে নিয়ে গেলে ভালোটা হবে। তাহলে সেই জিনিসগুলো রাহু কিন্তু আনলিমিটেড দিকে নিয়ে যায়। অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে সে আনলিমিটেড ভ্রমণ করাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আবার কখনো কখনো এই সকল জাতক জাতিকারাই, অর্থাৎ এই রাহুর নেগেটিভ ভাইব্রেশন, এমন সময় দেখা গেল সে একটা সময় রাজা ছিল, হঠাৎ করে সে এমন একটা ফকিরির জায়গায় নিয়ে গেছে তাকে, সে তার দৈনন্দিন খাবার পর্যন্ত সে জোগাড় করতে পারছে না। হয়তো মানুষের সামনে ফিটফাট হয়ে থাকছে, কিন্তু আলটিমেটলি তা নাই, তার ওই কানেকশান রয়েছে। একটা মানুষ দেখবেন যে হয়তো নেশা করত, রাহুর দশাটা শুরু হলো, রাহু অবস্থান করছে যার জন্মছকের হয়তো অষ্টমে, হয়তো দ্বিতীয়, তাহলে সেই দ্বিতীয়ের কানেকশান সেটা যদি চন্দ্র কানেক্টেড হয়ে যায়, তাহলে সে দেখা গেলো তখন মদের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সময় সে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করছে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, বাড়ির লোকগুলো শেষ পর্যন্ত তাকে নিয়ে অসহ্যহীন একটা পরিবেশ তৈরি করে ফেলছে। তাহলে এগুলো অনেক সময় করে ফেলে, কখন হয়? তখন যখন ওই রাহু অ্যাক্টিভ থাকবে। এবং এই নেগেটিভ রাহু আমাদের জীবনে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সমস্যায় ফেলে দেয়। এগুলো গ্রহগত কানেকশানও থাকে, আমি তো ভাবগত কানেকশান কয়েকটা বললাম, গ্রহগত কানেকশান আরও মারাত্মক জায়গা দেয় রাহু। কিন্তু দেখবেন যে একটা জাতক জাতিকার জন্মছকের কানেকশান অনুযায়ী যদি রাহুর পজিটিভ ভাইব্রেশন দেয়, দেখবেন যে দেখালো অনেকের পঞ্চমভাবে রাহু রয়েছে, এরা কিন্তু ভীষণভাবে ট্যালেন্ট হয়, তাদের প্রতিভা রয়েছে ভীষণ পাওয়ারফুল, তারা আর 10টা ব্যক্তি যে চিন্তা ভাবনা করবে তার নিজের মধ্যে সেটা ইনট্যাক্ট রাখতে পারে, সেই চিন্তা ভাবনাটা এতটা পাওয়ারফুল থাকে। এবং এরা খুব চালাক হয়। এরা দেখবেন যে অনেক সময় এই রাহু যদি ওই পঞ্চম ভাবটা পাওয়ারফুল জায়গায়, পজিটিভ জায়গা থাকে, তাহলে দেখবেন রাজহাঁস দেখেছেন, রাজহাঁস দেখবেন এদের বন্ধুর সংখ্যা অনেক থাকলেও ওই রাজহাঁসের মতো ঠিক ওই দুধ আর জল মিশ্রণ করে দিলেও শুধু দুধটা সে টেনে নিয়ে চলে আসবে আর জলটা ছেড়ে দিয়ে আসবে। এবং এরা যদি যখন বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবে তখন ওই পজিটিভ জিনিসটাই কালেক্ট করবে, যেটা সঠিক সেটা কালেক্ট করে নিয়ে চলে আসবে, দিয়ে তারপরে দেখবেন সেই বন্ধুর থেকে জীবন মানে তার ডিসকাস্ট, অর্থাৎ তার জীবন থেকে সেই বন্ধুকে সরিয়ে দেবে। তাহলে এরকম কিন্তু তৈরি হয় এইগুলো পঞ্চমের কানেকশান। এবং এই পঞ্চমে রাহু বলা হয় এদের পূর্ব জন্মের কিছু অশুভ কর্ম, কিছু শুভ কর্মের কানেকশান দেয়, এবং তার কারণে তার পঞ্চমে রাহু হয়। পঞ্চমে রাহু থাকলে অনেক সময় এরা পূর্ব জন্মের এমন কিছু খারাপ কর্ম করে, তাদের এই জন্মেও কিন্তু তাকে ভোগ করতে হয়। কী ধরনের ভোগ করতে হয়? দেখবেন অনেক রিলেটিভ থেকে এরা আলাদা হয়ে যায়, ডিটাচ হয়ে যায়, এবং এরা চালাকির মাধ্যমে মহৎ কাজ করতে গিয়ে অনেক সময় ধরা খেয়ে যায়। তাহলে এগুলোও কিন্তু রয়েছে, অর্থাৎ ভালোও রয়েছে, খারাপও রয়েছে। এই রাহুর সঙ্গেই যদি জন্মছকে আপনার চন্দ্র কানেক্টেড হয়ে যায়, তাহলে এরা বলা হয় গ্রহণ দোষ। সেই সকল জাতক জাতিকারা উচ্চ আকাঙ্ক্ষী হয়, এদের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া এদের মধ্যে থাকে, কিন্তু বাস্তবে সেটা রূপ পায় না। বসে বসে যারা চিন্তা করে
অ্যাক্টিভ হয় না। তারা চিন্তা করে ঘুমিয়ে ঘুমিয়ে, শুয়ে শুয়ে, সে কালকে আমি এই করব, এইভাবে করব, ওইভাবে করব, এটা কমপ্লিট করব। কিন্তু ওই কালকের ওই সাকসেসের সময়টা তার জীবনে আসে না, কারণ সেই মুহূর্তে গিয়ে আবার পরের দিনই সে তার ওই মাথার ওই চিন্তা ভাবনাটা বাইরে ফেলে দেয়। তাহলে এইভাবেই করতে থাকে, কিন্তু এদের বুদ্ধি নিয়ে বহু মানুষ জীবনের উন্নতির শিখরে চলে যায়। এটা রাহুর কম্বিনেশন। আবার এই রাহু যদি মঙ্গল কানেক্টেড হয়ে যায়, তাহলে এরা কিন্তু ছন্ন ছাড়া জীবনযাপন করে, অর্থাৎ জীবনের প্রত্যেকটা স্টেপ এদের ছন্ন ছাড়া পরিণতি হয়। একটা জিনিস করতে গেল আর একটা জিনিস হয়ে গেল, ভাবেইনি তার এই জিনিসটা জীবনে সেরকম জায়গায় আসবে। এবং এই ছন্ন ছাড়া জীবনযাপন জীবনের প্রত্যেকটা স্টেপে পরিবর্তন করতে শেখায়। কখনো পেন পরিবর্তন করে, কখনো খাতা পরিবর্তন করে, কখনো বই পরিবর্তন করে, কখনো তার লাইফ পার্টনার পরিবর্তন করে, কখনো বন্ধু পরিবর্তন করে, বান্ধবী পরিবর্তন করে। এইভাবে জীবনে সে পরিবর্তন করতে করতে চলে এবং একসময় গুরুজন যারা রয়েছে তাদেরও কিন্তু পরিবর্তন করে নিতে চায়, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে চায় না। এই হচ্ছে ছন্ন ছাড়া জীবন। এবং এরা পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত নিজের উপার্জনের জায়গাটাও পরিবর্তন একাধিকভাবে করে। এবং এটা যাদের জন্মছকে আছে তারা জীবনে কোনো দিন প্রতিষ্ঠা পায় না, কানেকশন আমাদের জীবনের ফল দেয়। আমি বারবার বলি, গ্রহ নক্ষত্র আমাদের জীবনকে প্রতিভাই পরিচালিত করে এবং আমাদের জীবন সেইভাবে পরিচালিত হই। কখনো কখনো এই গ্রহের সঙ্গে, শুক্রের সঙ্গে যদি এই রাহু কানেকশন হয়ে যায় এবং সেটা যদি দ্বিতীয় থাকে, বা শুক্রর সঙ্গে যদি দেখা গেল যে এই রাহুর কম্বিনেশন সপ্তমে থাকে, শুক্রের কানেকশন অনুযায়ী রাহুর কানেকশন পঞ্চমে থাকে, বা কম্বিনেশন তৈরি হয়, তাহলে এরা ব্যভিচারী চিন্তা ভাবনা চলে এদের। একাধিক প্রেম জীবনে আসে, একাধিক সঙ্গ জীবনে আসে, একাধিক বিবাহের পরেও বিবাহ বহির্ভূত সম্পর্কে এরা জড়িয়ে যায় এবং পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়। জীবনে প্রত্যেকটা স্টেপ ধরা খায়, আবার তাদের শিক্ষা হয় না, পরবর্তীতে স্টেপ আবার নেয় এবং এর কারণে তারা জীবনে অনেকটা পিছিয়ে পড়ে। চিন্তাভাবনা, পরিকল্পনা তাদের বাস্তবে রূপ দেয় না। তারা সবসময় যখনই এই সুযোগগুলো পায় তখন তাদের চিন্তাভাবনা তাদের ব্রেনটাকে ওই দিকে প্রভাবিত করে বলে এরা জীবনে কোনোদিন সাকসেসের শীর্ষে পৌঁছাতে পারে না। এবং এরা বিশেষ বিশেষ ক্ষেত্রে অর্থের দিকেও কিন্তু ধাবিত হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু কম্বিনেশন কানেকশান। তাই রাহু যাদের জন্মছকে অনেকের ক্ষেত্রে ভালোও দেয়, অনেকের ক্ষেত্রে খারাপও দেয়। দেখুন, রাহুর কম্বিনেশন কানেকশান আর কেতুর কানেকশানের অনুযায়ী আমাদের বলা হয় কাল সর্পদোষ। যে কাল সর্পদোষ জীবনের একটা সময় আসে প্রচুর অর্থ দিয়ে দেয়। কাল সর্প এই যোগ কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। আপনার ক্ষেত্রে খারাপ যদি থাকে বা ভালো যদি থাকে, দেখবেন যে কারোর ক্ষেত্রে প্রচুর অর্থ দিচ্ছে, আবার যখন নিয়ে নিচ্ছে আপনাকে নিঃস্ব বানিয়ে, আপনাকে ভিখারি বানিয়ে দিয়ে চলে যাচ্ছে। সেই পর্যন্ত দৈনন্দিন জীবনের অর্থ রোজগার করার মতো ক্ষমতা আপনার নেই। হাতের একটা হয়তো সামান্য কিছু একটা কিনতে যাচ্ছেন যেটা আপনার প্রত্যেক দিনের প্রয়োজন, সেটার জন্য অন্যের কাছ থেকে আপনার হাত পাততে হবে এবং এমনকি আপনার প্রিয় মানুষগুলো আপনার থেকে দূরে সরে চলে যাবে। কাল সর্পদোষ এতটাই ভয়ানক আপনার জীবনে, এবং এটা রাহু কেতুর কম্বিনেশনে তৈরি হয়। গ্রহগত অবস্থান খুব পাওয়ারফুল। আবার দেখবেন যে শাপির দোষ, এই রাহুর সঙ্গে শনির কানেকশান হয়ে যায়। এই শাপির দোষ যাদের জীবনে আছে দেখবেন যে লাস্ট স্টেজে গিয়ে আপনার হওয়া জিনিস হবে না, আটকে থাকবে, হতে হতে লাস্টে গিয়ে বাধা। আবার এই রাহু আর মঙ্গল আপনার জন্মছকের অষ্টম বা দ্বিতীয়ের কানেকশান থাকলে অতীব ভয়ানক, কারণ আপনি আপনার জীবনের এমন কিছু নেশার মধ্যে আসক্ত হয়ে যাবেন যেটা জীবনের আপনি আপনার সমাজ থেকে আপনি বিতাড়িত হয়ে যেতে পারেন। তাই সেই ক্ষেত্রে আপনি সাবধান, কারণ এই রাহু এবং মঙ্গল আমাদের জীবনকে, মঙ্গলের এক ধরনের ধর্ম, মঙ্গল হচ্ছে
হঠকারী সিদ্ধান্ত নেয়। মঙ্গল হচ্ছে সাহসী জায়গাকে প্রভাব বিস্তার করে, রাহু আরও সাহস বাড়িয়ে দেয়। মঙ্গল তার হঠকারী এবং তার সাহসিকতার জায়গায় যখন রাহু কানেকশন করে, তার সেই হঠকারী সিদ্ধান্ত এবং সাহসিকতা বাড়িয়ে দেওয়ার জন্য সে যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করতে পারে, সে খারাপ হোক ভালো হোক। এবং যদি এই দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাবকে কানেক্ট করে, তাহলে জানবেন যে এরা সাধারণত জীবনের এমন কিছু কাজ, অর্থাৎ অপোজিট সেক্সের সঙ্গে এমনভাবে কানেক্টেড হয়ে যায় যেটা সমাজের ক্ষেত্রে একদম নিম্নমানের কাজের মধ্যে কিন্তু যুক্ত হয়ে পড়ে। এবং এই সময় এই কানেকশান তার সাজাস্বরূপ এমনকি ফাঁসির সমতুল্য বা ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে, যেটা হচ্ছে ধর্ষণ। এই ধরনের কাজের মধ্যে এরা লিপ্ত হয়ে পড়ে। সুতরাং যাদের ক্ষেত্রে রয়েছে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এগুলোর প্রত্যেকটা আপনাদের জন্মছকের গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশান সঠিক না হলে এই জায়গাগুলো কিন্তু সেটা সঠিক হতে হবে। সেই জন্য আপনার জন্মছকের সেরকম যদি কানেকশান থাকে বা আপনার সন্তানের, তাহলে অবশ্যই তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। আর এই রাহুর কম্বিনেশান অনেক সময় বুধ কানেক্টেড হয়, দেখবেন আপনার সন্তান মিথ্যা কথা বলছে, বারংবার মিথ্যা কথা, এবং আপনার সামনে এমনভাবে মিথ্যা কথা প্রেজেন্ট করছে আপনি ধরতেই পারবেন না। কারণ এই কম্বিনেশনটায় খারাপ জায়গা দেয়, এবং সেটা জন্মছকের কারোর ক্ষেত্রে যদি পঞ্চম চতুর্থ হয়, ভাগ্যস্থানে কানেক্ট হয়, একাদশের কানেকশন হয়, তাহলে এটা কিন্তু খুবই কঠিন একটা জায়গা তৈরি হবে তার জন্য। আবার কখনো কখনো সপ্তম জায়গায় যদি দেয়, তাহলে তার আগামী দিনের বিবাহিত জীবন খুব চরম অশান্তির মধ্যে প্রভাবিত হবে। এইগুলো কিন্তু হয়। তাহলে এইগুলোর কম্বিনেশন আবার বলছি, খুব কেয়ারফুল। এই মঙ্গলের সঙ্গে যেমন বললাম, শুক্রের সঙ্গে যেমন বললাম, বুধের সঙ্গে বললাম, বৃহস্পতি যেমন বললাম, বৃহস্পতি হচ্ছে সেটা আমাদের কি দেয় না, গুরুচণ্ডাল, সেই গুরুজনদের কথা শুনবে না, রাহু কানেকশন করে ফেললে। শনি বললাম, এবং রবি, অর্থাৎ এই রবির সঙ্গে যদি রাহুর নেগেটিভ ভাইব্রেশন, আবার বলছি কিন্তু প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা গ্রহ যদি নেগেটিভ ভাইব্রেশন দেয় রাহু, তাহলেই আপনার এই জায়গাগুলো তৈরি হবে। কি? তাহলে আপনার গ্রহণ দোষ। রবি হচ্ছে দেখবেন যে আকাশে যখন সূর্য জল 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 করছে, যখন গ্রহণ হয় দেখবেন তখন ওই সূর্যকে হঠাৎ করে দিনের বেলায় অন্ধকার করে দেয় ডেকে। তাহলে আপনার মধ্যে প্রতিভাটা রয়েছে, কিন্তু সেই প্রতিভা বিকশিত হতে দেয় না। আপনি আপনার জীবনে একটা ছায়াচ্ছন্ন জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হন। তাহলে এগুলো প্রত্যেকটার তার প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। আর রাহুর যদি আপনার নেগেটিভ এনার্জি দেয়, রাহু যদি আপনাকে অশুভ ফল দেয়, তাহলে আপনি কিন্তু জীবনে কোনোভাবেই সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আপনাকে বারংবার আপনাকে টলিয়ে দেবে, বারংবার আপনাকে সমস্যায় ফেলবে, বারংবার আপনাকে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনার চরম অশান্তির মধ্যে নিয়ে যেতে পারে। এবং এই রাহুই আপনার জীবনের এমনকি এমন কিছু পরিণতি আনতে পারে, জেল হাজত বাস পর্যন্ত করে পারতে। আবার এই রাহু মঙ্গল অষ্টমের কানেকশান কখনো কখনো আপনার জীবনে হানি পর্যন্ত নিয়ে আসতে পারে, অর্থাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা কোনো ভয়ানক একটা পরিণতি আনতে পারে, সেটা আপনি কিন্তু বা আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন, এই রাহুর প্রতিকারের জন্য অবশ্যই কিন্তু মা ছিন্নমস্তার সঠিক পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। দশম মহাবিদ্যার তিনি হচ্ছেন ষষ্ঠ দেবী, তাই সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধানও রয়েছে। কারণ এই রাহু যেমন নেশায় আসক্ত করে দেয়, রাহু যেমন বদমেজাজি করে দেয়, রাহু যেমন
এমন কিছু অর্থ নষ্ট করে দেয়। বিভিন্ন ক্ষেত্রে রাহুর কিন্তু কানেকশানগুলো রয়েছে, সেই জন্য আপনাদের এগুলো থেকে নিজেকে সতর্ক থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে যথাযথ তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। সেই জন্য বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাই। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন। বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়ার সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন,
তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবে, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন
তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে, এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন?
চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।